এ যেন এক অপরিচিত সরস্বতী পুজো। পাট ভাঙা পাঞ্জাবি কিংবা পাট ভাঙা হলুদ শাড়ির পরিবর্তে এ যেন ছক ভাঙা সরস্বতী বন্দনা। বেনজির ঘটনার ছড়াছড়ি। বিনা রঞ্জিত পুস্তক হস্তে যে দেবীর বিচরণ, এবার তারই প্রতিমার অদূরে বন্দুক হস্তে পুলিশি পাহারা। তবে শুধু যে পুজোর আগে কিংবা পুজোর দিনই অপ্রত্যাশিত চমক তা নয়, পুজোর দুদিন পরেও ব্যতিক্রমী ছবি। সবকিছুকেই ছাপিয়ে গেল কোচবিহারের পিকনিধারা এপি স্কুল। বুধবার এখানেই হয়ে গেল পুজোর পরে পুজো, অর্থাৎ গোটা রাজ্যে সরস্বতী পুজোর পর যখন বিসর্জনও হয়ে গেছে, তখন কোচবিহারের এই স্কুলে আবাহনের দৃশ্য। ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো। কেউ বলছেন পুজোর পর পুজো, তো কেউ বলছেন চাপে পড়ে পুজো। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয়। এই দিনেই হয় সরস্বতী পুজো। এবছর তিথি অনুযায়ী রবিবার ও সোমবার পরপর দুদিনই বসন্ত পঞ্চমী ছিল, তাই দুদিনই পুজো হয়েছে। অথচ তার মধ্যে একদিনও পুজো হয়নি কোচবিহারের পিকনিধারা এপি স্কুলে, যার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে ধরে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। সেটা ভুল করলে হবে। পুজোর আগে 7 দিন আগে বলা না তো, একটা বছর মনে করো না না, একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। পূজা করার মতো টাকা স্কুলে নাই। এবারে টাকার মনে কিভাবে পূজাটা করবে? ছাত্রদের অসুবিধা ছিল, বাবাকে মাকে বলা আলাতো। চাপে পড়ে বুধবার সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ, আর তারপরেই বদলে যায় ছবিটা। বুধবার সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে কচিকাচারা। পুজোর পর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। অভিভাবকরাই সবজি কাটা থেকে রান্না বান্নায় হাত লাগান। সরস্বতী পুজো আগামী 20 তারিখে হয় নাই না, রবিবার সোমবার তো 2 দিনই ছিল, এইবার এই স্কুলে হয়ই নাই। তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না, আজকে আবার সের জন্য হইতেছে। এই যে সবজি কাটা হচ্ছে, সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে, সবারই মনে আনন্দ। গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই দিনটা করতে পারিনি, এবং কালকে সবার সঙ্গে আলোচনা করে আজকে আমরা খুব আনন্দের সহিত আমরা পূজাটা করছি, এবং সবারই খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে। আমাদের অভিভাবকরা চলে আসছেন, সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা পার্বণটা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট তিথি মেনে বছরে একবারই সরস্বতী পুজো হয়। বাংলায় এই রীতি চলে আসছে বহুকাল ধরে। তাহলে এবছর কিসের ভুল বোঝাবুঝি? আগামী দিনে সরস্বতী পূজার বন্ধ করলে পরে বাঙালি ছাত্রছাত্রীরা, তার অভিভাবকেরা সনাতনী সমাজ আন্দোলনে নামবে। পরের বার দেখুন এই সরস্বতী পূজার কোন পরিস্থিতিতে হয়। কোন স্কুলে যদি কেউ চোখ তুলে বলে এই পূজা করতে দেব না, সেখানকার সমাজ বেরিয়ে এসে সেখানে পূজার ব্যবস্থা করবে, যা এবছরই শুরু হয়ে গেছে। কোথাও কোথাও টেকনিক্যাল সমস্যা থাকে, কলেজ ম্যানেজমেন্টের, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা থাকে। যেমন এমন কিছু স্কুল বা কলেজ আছে সেখানে পুজোটা হয়তো গেটের বাইরে করতে হয়, কিন্তু কোথাও এরকম ব্যাপার নেই যে পুজো হবে না। পুজো সব জায়গায় হই হই করে হয়েছে। কোথায় কোন স্থানীয় সমীকরণে কি হয়েছে সেগুলো আলোচ্য বিষয় নয়। আজকে সরস্বতী পুজো হওয়ার কথাই না, কিন্তু এ রাজ্যে সমস্ত আইন কানুন উল্টে গেছে। জানি না সেখানে এই পুজোর বিধি ব্যবস্থা কি করে রক্ষিত হচ্ছে তাও জানি না। কোথাও পুজোর পর পুজো হয়েছে, শোনা গেছে ঢাকের বাদ্যি, তো কোথাও পুজো না হওয়ায় এখনো বিক্ষোভের চড়া সুর। বাগদেবীর আরাধনা যদি স্কুলে না হয় তাহলে হবে এটা কোথায়? বাংলাদেশ জায়গাতে কবে পাকিস্তান লাগাতে? এটা পাকিস্তান নয় স্যার। বীরভূমের বোলপুর, কোচবিহার, বাঁকুড়ার বিষ্ণুপুরের পর এবার বাঁকুড়ারই সোনামুখী। ফের স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দা ও অভিভাবকরা। প্রধান শিক্ষককে তালা বন্ধ করে রেখে চলল বিক্ষোভ। একের পর এক প্রশ্নের মুখে পড়েও মুখে রা কাটলেন না প্রধান শিক্ষক। একটু বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে? না, আমি কিছু বলবো না। অশান্তির এই ছবি বাঁকুড়ার সোনামুখীর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয়রা বলছেন, প্রাথমিক এই স্কুলে প্রায় 100 জন পড়ুয়া রয়েছে। তাদের অনেকেই প্রত্যেক বছরের মতো এবারও সরস্বতী পুজোর দিন সকালে পুষ্পাঞ্জলি দিতে স্কুলে আসে, কিন্তু এবার স্কুলে কোনো রকম সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি। গেটও তালাবন্ধ ছিল। এই অবস্থায় বুধবার প্রধান শিক্ষক দেবাশিস চট্টোপাধ্যায় স্কুলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন ছাত্রদের একাংশ। স্কুলে কি ফান্ড নেই? আমাদের এই সব জায়গায় একই জিনিস শুনে যাচ্ছি, স্কুলে ফান্ড নাই, স্কুলে ফান্ড নাই। বাকি স্কুলগুলো কিছু হচ্ছে না। আপনি 4,000 টাকা 3-4,000 টাকা খরচা করে পুজো করতে পারতেন না। আপনি না পারলে আমাদেরকে বলতেন, আমরা করতাম। এই স্কুলে পুজোটা বন্ধ হওয়ার কারণটা আমরা দিতে হবে, নাহলে স্কুল বন্ধ হবে। বন্ধ করতে পারি। আচ্ছা আমি স্কুলটা। এদিন স্কুলে আসেন আরও এক শিক্ষক। তাঁকে দেখেও ক্ষোভে ফেটে পড়েন সকলে।
আপনি পুজোটা করাননি কেন? আপনি স্টপ গ্যাপের টিচার হোক, আপনি একটা স্কুলের টিচার ব্যাপারে আপনি জানেন না স্কুলে কিভাবে পুজো করাতে হয়? আপনাকে টিচারটা করে দেবে। দীর্ঘক্ষণ এই বিবাদ চলার পর প্রধান শিক্ষককে তালা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন, কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ। তো ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে? স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু নলেজ দেওয়া হয়নি, তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পরে সরস্বতী পুজো বন্ধ করবে সেটা হয় না। রিসেন্ট কি 15 আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন, তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয়, স্কুলের মধ্যে যদি বাগদেবীর আরাধনা না হয়, তাহলে এই স্কুলটা রেখে কি লাভ? স্কুল তালা বন্ধ থাকুক। আর স্কুলের মধ্যে সরস্বতী পুজো যদি না হয় তাহলে হবেটা কোথায়? মাস্টারমশাইকে সেটা জবাব দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে মাস্টারমশাই ভিতরে থাকবে আর তালা গেটে বন্ধ থাকবে। যদিও যাবতীয় বিতর্কে মুখে কুলুপ এঁটেছেন প্রধান শিক্ষক। বিক্ষোভ দেখাচ্ছে কেন? আমি কোনো উত্তর দিচ্ছি না। কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি, গ্রামবাসীরা অভিযোগ করছে। কি বলবেন আপনি? আমি কিছু বলছি না, আমি কোনো উত্তর দিচ্ছি না। তালা বন্ধ করে রেখেছে, প্রশাসন বুঝবে কি জন্য বন্ধ করেছে? আপনার কি আপনি যারা বন্ধ করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন। একই ছবি দেখা গেছে কোচবিহারে। যে স্কুলের প্রধান শিক্ষিকার নামে বিনা পানি, সেখানেই হয়নি সরস্বতী পুজো। 1 বছর নয়, পরপর 2 বছর। আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। বুধবার এই ছবি দেখা যায় কোচবিহারের দিনহাটার পিকনি ধারার নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে। অভিযোগ, গত বছরের পর এবারও সরস্বতী পুজো হয়নি এই সরকারি স্কুলে। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। কেন হলো না সেটা আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা এখন আমরা আসার পরে বলতেছি যে আগামীকাল পূজা করবে। বছরে একদিনের তিথি, একদিনের পূজা, সেই তিথিতে পূজা হয় না। বিক্ষোভের মুখে অর্থের অভাবের অজুহাত শোনা গেছে প্রধান শিক্ষিকার গলায়। সবাই পুজো হয় না, আমরা মিলেদের খরচা আর পুজোর খরচা চালাইতে পাইনি। এখন যদি ওরা সহযোগিতা করে আমরা করবো পূজা, কেন করবো না? মিলে তো করবো, পুজো করবো। স্কুলের আকার, স্কুলের তহবিল, এসব দেখে কি কখনো সরস্বতী পুজো হয়েছে নাকি? গ্রামের স্কুল হোক, প্রত্যন্ত এলাকার বিদ্যালয় হোক, ঝাঁ চকচকে স্কুল হোক, ছাত্র হিন্দু হোক কিংবা মুসলমান হোক, সরস্বতী পুজো তো যুগে যুগে হয়ে আসছে। ছোট আকারে পুজো করলে বিদ্যার্থী অসন্তুষ্ট হন, বড় আকারে হলে খুশি হন, এমন প্রমাণ তো আজ অব্দি কেউ দিতে পারেননি। তাহলে অর্থের অভাবে স্কুলে সরস্বতী বন্দনা না করার যুক্তি কি খাটে? পুজো শেষ হয়ে গেছে, তাও পুলিশ সরানো যাচ্ছে না। যোগেশচন্দ্রের ঘটনা, বিসর্জনে পুলিশ রাখতে হচ্ছে, হরিণঘাটায় পুলিশ প্রহরায় বিসর্জন হচ্ছে। আমি বলছি যে পরিবেশটা পাল্টেছে ঠিক, একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু এত দ্রুত পাল্টালো কেন? কার দায়? না দেখুন, মানে কিছুদিন আগেকার কথা, যখন আমি রেজিস্টার্ড ছিলাম, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, আমি অফিসে রয়েছি, একজন ডেকে নিয়ে গেল। যে ডেকে নিয়ে গেল সে কিন্তু হিন্দু নয়, মুসলমান। এবং আরেকটি মেয়ে যখন একটা স্টেজ হয়েছিল, স্টেজে আমায় তুললো, সেও মুসলমান। বুঝেছেন? মানে এই পুজোতে কোনোদিন আমি এই হিন্দু মুসলমান ব্যাপারটা কখনো দেখিনি। সেখানে সবাই আসছে, সবাই অংশগ্রহণ করছে, শিক্ষার সঙ্গে সংস্কৃতি, মানে ভাবা যায় না। আমি কিছুদিন এ পাড়াতেই থাকতাম, আমার বাড়ির পাশেই একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন, উনি সরস্বতী পুজো করতেন। ওনার সত্যি আমার অনেক মানে মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমায় ডেকে ডাকতেন। তারা কেউ হিন্দু ছিলেন না, তাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, ভোগ খাওয়াতো। মানে আমি ভাবতে পারি না যে সরস্বতী কোনো ধর্মের প্রতীক কিনা। সরস্বতী কোনো ধর্মের নয়, সরস্বতী বাঙালির। স্কুলগুলোতে সরস্বতী পুজো হচ্ছে শুধু ফান্ডের জন্য নয়, এই যে টাকা নিয়ে দুর্নীতি, শিক্ষক নেই, ছাত্র নেই। আমি একের পর এক কলকাতায় স্কুলের নাম বলতে পারি, একজন ছাত্র, দুজন মাস্টার। আমি বলছি না, আমাদের কলেজের সময় আমার মনে আছে যে সবিতা বলছিলেন কলেজের কথা, কলেজে তো আমিও পড়তাম, আমিও তো স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। কলেজে একটা পুজো হতো না সুমনদা, ডিপার্টমেন্টে পুজো হতো, আবার স্টুডেন্টস ইউনিয়নে পুজো করতো। কলকাতায় বহু কলেজ আছে, সকালে একটা ইউনিয়ন, দুপুরে একটা অন্য দলের ইউনিয়ন, রাত্রেরটা একটা অন্য দলের ইউনিয়ন, 3টে পুজো একসাথে বাইরে হতো। পুজো আমাদের কাছে সরস্বতী পুজো কী ছিল? ওয়াল ম্যাগাজিন। সরস্বতী পুজো কী ছিল? এক্সটেম্পো। সরস্বতী পুজো কী ছিল? অল্প বয়সী ছেলে মেয়েদের আলপনা দেওয়ার প্রতিযোগিতা। এই তো সরস্বতী পুজো আমাদের কাছে ছিল। আমার বন্ধু রামিজ আমার সাথে এসে একসাথে হচ্ছে অঞ্জলি দিত। আজকে কি দেখছি আমরা স্টুডিওতে? হ্যাঁ, কিন্তু যেটা দেখছি সেটা মেরুকরণ হলে তোমরা একপাশে সরে থাকতে হবে না। আমরা সরে থাকবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি বলছি যে এটাই তো আমরা মানুষকে বোঝাতে পারছি না। এটা আমাদের বলতে পারেন আমরা মানুষকে বোঝাতে পারিনি। কৌস্তব বললো একটা ভালো কথা, যে মানুষকে বোঝাতে পারিনি। মানুষকে বোঝানোর জায়গাতে ওরা নেই আজকে, কিন্তু নিজেরা তো আগে বুঝুক।
আজকে সরস্বতী পুজো নিয়েও এত কথা বললো, কিন্তু সরস্বতী পুজো যে বন্ধ করার যে প্রয়াস এবং তার পেছনে তৃণমূলের এই যে সাম্প্রদায়িক নীতি, তার বিরুদ্ধে এক মিনিট তোমরা রাস্তায় আসো, তোমাদের প্রতিবাদ কোথায়? আমি জানতে চাই তোমাদের প্রতিবাদ কোথায়? শেষের হতো এতক্ষণে ফাটিয়ে দিত ওরা, আজকে কিন্তু ওরা দিলা কমপ্লিটলি কমিউনালিজম এবং কমপ্লিটলি যে শাসক এবং বিরোধীর অবস্থানটা হলো তাদের নিজে নিজের রাজনীতির অঙ্ক অনুসারে। প্রশ্নটা হচ্ছে সুমনদা, বাংলা সংস্কৃতির অঙ্গ ছিল এই সরস্বতী পুজো, জাত ধর্ম নির্বিশেষে এটা বিদ্যা চর্চার জায়গা থেকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এখানে বিসমিল্লাহ খার বাড়িতেও যেমন সরস্বতী পূজা হয়, রশিদ খানের বাড়িতেও সরস্বতী পুজো হয়। এখানে আমি মানে সংখ্যালঘুর জন্য বলবে না যে ভাই আমি সরস্বতী পুজো করবো না, এবং কেউ ভাবতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিতে বিলং করি জন্য আমি সরস্বতী পুজো করবো না বা সরস্বতী পুজো হবে না। পরিষ্কার করে সরস্বতীর সাথে কোনো জাত ধর্ম বর্ণ ভাষার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য। রাজ্যকে মণ্ডপ সাজানো, সকাল সকাল স্কুলে ছুটে যাওয়া, পাঞ্জাবি শাড়িতে সেজে অঞ্জলি, সরস্বতী পুজো বললে চোখের সামনে ভেসে ওঠে এই ছবিগুলোই। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির কাছে এই পুজো স্রেফ ধর্মাচরণ নয়, একটা আবেগ। কিন্তু সেই আবেগেই এবার জোরালো ধাক্কা দিয়েছে এ রাজ্যের এই ছবিগুলো। কোথাও পুলিশি পাহারায় সরস্বতী পুজো, কোথাও র্যাফের টহল, কোথাও ভয়ে কোলাপসেবল গেট বন্ধ করে পুজো। যুগ যুগ ধরে সরস্বতী পুজোয় দেখে আসা ছবিগুলোর সঙ্গে এবারের ছবিগুলোকে কোনোভাবে মেলাতে পারছেন না কেউই। থানা দিয়ে পুলিশ দিয়ে ভাসান এগুলো কল্পনাই করা যায় না। যা হওয়ার হয়ে গেছে, হয়ে যাচ্ছে। আগামী বছর জন্য এর আগে একেবারে দৃঢ়ভাবে স্টেপস নিতে হবে। সরস্বতী পুজোটা এত বড়, এত ঘরে ঘরে পুজো হয়, একই ঘরে আমি দুটো পুজোও হতে দেখেছি। এত পুজো হয় যে সেখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয়, সেই বিরোধটা অচিরে মিটে যাওয়ার কথা। তবে এই ধরনের ছবি দেখতে মনটা একটু বিষণ্ণ হয়। সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু বাঙালির কাছে তার পুজো মানে প্রেমের দিন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কত না স্মৃতি এই পুজোকে ঘিরে, কিন্তু এবার যা হলো তা কি স্মৃতির মণিকোঠায় রাখতে চাইবে কেউ? বন্দুকের ঘেরাটোপে এমন সরস্বতী পুজোর কথা কেউ কখনো ভেবেছে? তো এটা তো ছিল আমাদের আনন্দের ব্যাপার ছিল একটা, আমরা কুল খেতাম না সরস্বতী পুজোর আগে। তো হঠাৎ কি হলো এখন এই সরস্বতী পুজো নিয়ে গন্ডগোল কেন হচ্ছে সারা বাংলা জুড়ে? পুলিশ দিয়ে পুজো হচ্ছে, পুলিশ পাহাড়ে পুজো হচ্ছে, এ তো ভাবাই যায় না। এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই বা যে হচ্ছে এটা কি। আপনার সাঙ্গপাঙ্গরা যে সমস্ত কার্য করছেন এবং সেগুলো আপনাদের পক্ষে, আপনার জন্য খুব মানে সুদিন নয়, কিন্তু গুন্ডাগার্দিতে ভরে গেছে আমাদের রাজ্যটা। পুজোতে এটা এই জিনিস আমরা ভাবতে পারি না কোনোদিন বাঙালিরা। এর মধ্যে একটা নিষ্পাপ শুদ্ধ একটা মনের ব্যাপার থাকে। আর এই যে একটা নতুন ট্র্যাডিশন শুরু হলো যে পুজোতে, আমরা দুর্গা পুজোতেও দেখেছি কয়েক জায়গায় বন্দুক দিয়ে পেছনে রেখে পুজো করা হচ্ছে, একই পুজো দুবার করা হচ্ছে, একই পুজো দুজন পুরোহিত চলে আসছে। এটা কি? এটা সুশাসনের পরিচয় নয়। এর মধ্যে খাস কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো ঘিরে টানাপোড়েন যে পর্যায়ে পৌঁছেছে তা তো নজিরবিহীন। সরস্বতী পুজো মানেই স্কুল কলেজের ঝলমলে হলুদ পোশাকের মিছিল, পাটভাঙা সিল্ক, তাঁত আর আনকোরা পাঞ্জাবির মেকওভার। ক্যালেন্ডারে মাঘ হলেও মনের কোণে বসন্ত, কলেজের গেটে আড্ডা, হাসির রোল, হৈ হৈ করে ভোগ খাওয়া। এই দিনটাই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এবছর অন্য সরস্বতী পুজো দেখল শহর কলকাতা। কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা, সেই বেঞ্চে বসে পড়ুয়ারা আড্ডা দিচ্ছেন এমনটা নয়, সেখানে বসে রয়েছেন সাদা উর্দিপরা কলকাতা পুলিশের এক ঝাঁক পুরুষ মহিলা কর্মী। যেদিনটা কিনা কলেজ পড়ুয়াদের অবারিত দ্বার, সেই দিন তাদের কলেজে ঢুকতে হলো আই কার্ড দেখিয়ে। সেই রবিবার থেকে বুধবার এভাবেই কলেজের গেটে আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে পড়ুয়াদের। পুজো ঘিরে তৈরি হয় অশান্তির একটা আবহ এবং তার পরবর্তীকালে পুজো মিটলেও কলেজে মোতায়েন রয়েছে পুলিশ। আজকেও পুলিশ মোতায়েন রয়েছে। পড়ুয়ারা যারা আসছেন তাদেরকে একেবারে কলেজের মধ্যে প্রবেশের আগে পড়ুয়াদের যে আই কার্ড, সেই আই কার্ড পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি কলেজের ভিতরেও দেখা যাচ্ছে এই দৃশ্য।
যেখানে যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপালের ছবি দিয়ে নিখোঁজ পোস্টার টাঙানো হয়েছে। এইটার সঙ্গে আমাদের কলেজের কোনো যোগাযোগ নেই, এটা সম্পূর্ণভাবেই ডে কলেজের কার্যকলাপ। তো তারা কেন এটা লাগিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। আমরা তো ল কলেজের, তো তাদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। বেশ কিছু বিষয়ও কারণ উল্লেখ করেছে এখানে, যেমন 4 মাস ধরে কলেজ বিল্ডিংয়ের কাজ ধীরগতিতে হচ্ছে, প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও করা যাচ্ছে না, প্রিন্সিপালকে পুজো বিরোধী বলা হচ্ছে এবং সেখানে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা যাচ্ছে না, এবং এক্ষেত্রে বলা হচ্ছে 4 মাস ধরে অনলাইন ক্লাস হচ্ছে, নিয়মিত ক্লাস হচ্ছে না, যোগাযোগ করতে চাইলে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আরও একটি বিষয় বলা হচ্ছে, যেটা কলেজের কোনো সমস্যা থাকলে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সেই যোগাযোগ করতে পারছেন না পড়ুয়ারা। এই দাবি তুলে একেবারে কলেজে যে চত্বর, গেট, সেই সমস্ত জায়গায় কিন্তু মিসিং বলে এরকম পোস্টার পড়েছে। কলেজ জুড়ে আপনার নামে মিসিং বলে পোস্টার পড়েছে সরস্বতী পুজো থেকে আমি দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনি মিসিং, নিখোঁজ। প্রতিদিন কলেজে এসে আমি যেভাবে অ্যাসল্ট হচ্ছিলাম, আমাকে যেভাবে মেলায়ন করা হচ্ছিল, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছিল না, তাই বাড়ি থেকে আমি কাজ চালাচ্ছিলাম। আমার পেছনে ধাওয়া করা হয়েছে, আমাকে মেলায়ন করা হয়েছে, এই সমস্ত বহিরাগত আর তার সঙ্গে কয়েকটা ডিসকলেজিয়েট ছাত্র। উল্লেখ্য, এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপাল। পঙ্কজ রায়ের দাবি, তাকে জোর করে পদত্যাগ করতে বলেন গভর্নিং বডির মেম্বার অরুণ চট্টোপাধ্যায়। 4টের সময় মিটিং ডাকা হলো 31 তারিখে। আমি ঢুকতেই পুরো প্রস্তুতি ছিল, আপনি রেজিগনেশন দিন। আমি বললাম আমি রেজিগনেশন দেব না। অরুণ চ্যাটার্জি বললেন আপনি করবেন না কেন? আমি করব না। তখন বললেন যে আপনার ভিআরএস অর্থাৎ স্বেচ্ছা অবসর আমরা আজকে নিলাম। আমি বললাম আমি স্বেচ্ছা অবসর 31শে জুলাই চেয়েছি, আপনি নিলেন কি করে? না আমরা আজকেই নিলাম। আলাম এটাকে স্বেচ্ছা অবসর বলে না, এটাকে স্বেচ্ছাচারিতা বলে। আমার মনে হচ্ছিল আমি পশ্চিমবাংলায় আছি না চট্টগ্রামে অনুপম সেনের মতো জোর করে পদত্যাগের কথা বলা হচ্ছে, আমি জানি না। এই অরুণ চট্টোপাধ্যায় শিক্ষা দফতরের রাজ্য অ্যাডভাইসারি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, পাশাপাশি যোগেশচন্দ্র কলেজের ডে বিভাগের গভর্নিং বডির মেম্বার। প্রিন্সিপালের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি। ওনার উচিত ছিল অ্যাজ প্রিন্সিপাল অফ দি কলেজ যে কলেজের প্রেসিডেন্টকে জানানো, অবহিত করা, যেরকম একটা অভিযোগ নিয়ে হাইকোর্টে একটা আবেদন করা হয়েছে। চুপচাপ বসে রইলেন এবং ওদের অভিযোগটাকে মান্যতা দিলেন, মান্যতা দিয়ে উনি চলে আসলেন। এটা আমার মনে হয় প্রিন্সিপালের ঠিক উপযুক্ত কাজ হয়নি। সমস্ত ক্ষেত্রে যে রাইফেল ছাড়া এখানে কিছু হচ্ছে না, এবং গোটা সংস্কৃতিটা সত্যি সত্যি যে একজন বাঙালি হিসেবে আমি বলতে পারি যে সরস্বতী পুজোটা আমাদের ছোটোবেলা, যেটা একটু আগে তুমি বলছিলে, সেই কুল খাওয়া হোক, কুল খাবো না পুজোর আগে দিয়ে আরও নানা স্মৃতি, সমস্ত বাঙালি, কোনো বাঙালি নেই যার বিভিন্ন রকম স্মৃতি নেই সরস্বতী পুজো নিয়ে। আমার বাড়িতে চাঁদা চাইতে এসেছিল 3টে ছোট্ট ছেলে, হ্যাঁ, তো এই যে ওরা এসছে আমি আনন্দ পেলাম যে তাও তো ওরা এসছে। একদম এখন তো সেটাও আসা প্রায় না 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 ছোটবেলায় চাঁদা তুলতে গেলে আমাদের সরস্বতী বানান লিখতে দিত, তো সেইটা না, আমি ওদেরকে মানে সত্যি সত্যি মানে বিড়ম্বনা ফেলতে চাইনি, আমার আনন্দ হয়েছে যে ওরা এসছে। একদম কোর্ট রুল স্টেট বলে, সেখানে হাইকোর্টকে সরস্বতী পুজোতে হস্তক্ষেপ করতে হচ্ছে আর সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে। আমি তো বলছি এরপরে না বিয়ে করতে গেলে হাইকোর্টের রায় লাগে। পুজোটা কোথায় হবে, কারা করবে, এই নিয়ে দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, সেখানে স্পেসিফিক ভাবে একজনের নাম যে মানে একটাই প্রশ্ন, এই বছর কি নতুন পুজো হচ্ছিল নাকি? না, একদমই হচ্ছিল না। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যেকার কিছু একটা ঝামেলা হয়েছে, সেটা কে করেছে না করেছে, কলেজের একজন গার্জিয়ান থাকেন, টপ মোস্ট গার্জিয়ান থাকেন, তার কে? সে প্রিন্সিপাল, সেখানকার অধ্যক্ষ। যোগেশ কলেজের প্রিন্সিপাল কে? পঙ্কজ রায়। তিনি কে? তিনি বিজেপি নেতা, তিনি তার রাজনীতিকে সেই জন্য দুটো পুজোর মধ্যে এমন বিবাদ হবে যে 31শে জানুয়ারি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে বলতে হবে যে পর্যাপ্ত পুলিশ দিয়ে পুজো করতে হবে, সশস্ত্র পুলিশ দিয়ে। ওখানকার অধ্যক্ষ অপদার্থ হয় আর না হলে শয়তান, যে তিনি এটা হতে দিয়েছেন। দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, এটা সামলাতে পারেন না। ব্রাত্য বসু যে কথা বলেননি ওখানে গিয়ে, মালারায় গিয়ে যে কথা বলেননি, বা তৃণমূলের যারা নেতা যাদের সরিয়ে দিলেন, যাদের নতুন করে আনা হলো, যারা কেউ বলেনি। হ্যাঁ, না না, আমি বলছি, আমি শুনিনি, অন্তত হতে পারে, না না হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি বলছি না। কিন্তু একটা জিনিস দেখলাম যে অধ্যক্ষকে অপদার্থ
এ কথা বললেন, ভালো কথা। অধ্যক্ষ কিচ্ছু করেননি, একটা রেপ থ্রেট একটা মেয়েকে দিয়েছে, মেয়েটা যদি অধ্যক্ষকে জানায় তখন অধ্যক্ষ এক ব্যবস্থা নেবে, এটা একটা আইনজ্ঞের জানা উচিত। তো সেটা বলছে বলছে অধ্যক্ষ পঙ্কজ রায় তিনি বিজেপি করে ফাঁদ পেতেছিলেন, বিরাট কথা। সেই ফাঁদে সাব্বির আলী গিয়ে পড়েছে, যে সাব্বির আলীকে এর আগে কোর্ট বলেছিল যে তুমি কলেজে ঢুকবে না। আমি একটা কথা বলি, আচ্ছা এই অধ্যক্ষ তো অপদার্থ, বিজেপি করে তাই অপদার্থ, এই অপদার্থকে বসিয়ে রেখেছে কেন? যারা বসিয়ে রেখেছে সেই মন্ত্রীরা কত বড় অপদার্থ। অনির্বাণের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই রকম মারাত্মক অভিযোগ এবং এতদিন ধরে চলছে যার জন্য কোর্টে যেতে হলো, সেইখানে অধ্যক্ষ তিনি এটা নিয়ে আগে কমপ্লেন করা উচিত ছিল। অভিযোগের উত্তরটা আমি আগে দিয়েছি যে আমাদের স্টুডিওর নিয়মিত অতিথি, আমি বলছি এই অভিযোগের উত্তর আমি আগেই দিয়েছি। যদি অধ্যক্ষের কাছে গিয়ে কেউ কমপ্লেন করে থাকে তারপরে আসে যে পুলিশ কমপ্লেনের ব্যাপারটা। আমি আপনার কথা বলছি, ধরুন এগুলো তো বুঝলাম অধ্যক্ষ হেডমাস্টার এদের ফাঁদ পাতা, ঠাকুর ভাঙচুর হলো, যেগুলো ঠাকুর ভাঙচুর হলো, শুধু ঠাকুর ভাঙচুর না, ঠাকুরের বস্ত্র হরণ করে ছেড়েছে। আপনারা ভাবতে পারেন এই কথা বললে পরে কি আমি হিন্দু সাম্প্রদায়িক হয়ে যাব? এই কথা আজকে দেখুন সবাই কথা বলছে, আজকে বামপন্থীরা তো কোনো কথা বলছে না, কৌস্তবটা কিছু বলছে না, ওরা পুজোয় বিশ্বাস করে না, কিন্তু ওরা তো ভোগটা খেয়ে আছে, ওরা তো গিয়ে খিচুড়িটা খেয়ে আছে, ওদেরও তো বলা উচিত। যে ছাত্রীরা ধরুন ক্যামেরার সামনে জানাচ্ছেন, অধ্যক্ষের কলেজের ছাত্রী তারা ক্যামেরার সামনে জানাচ্ছে, আপনিও তো করতে পারেন, এক সেকেন্ড, আপনিও তো করতে পারেন, পারি না, আপনিও করতে পারেন, আপনি লোকাল স্ট্যান্ডের ব্যাপারে বোঝেন না, ফালতু বলে লাভ নেই, ওই তো হয়ে গেল, পারি না, বাজে কথা বলছেন। এবার কলেজের অধ্যক্ষকে তারা জানাচ্ছেন না, হয় তারা অধ্যক্ষকে ভরসা করেন না, আর না হলে অধ্যক্ষ। প্রশাসন কি করছিল আমি বলছি অনির্বাণ, যেখানে রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলছেন যে এফআইআর করা উচিত, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত, অন্যায় করলে গ্রেফতার করা উচিত। হ্যাঁ, না তারপরে পুলিশ সেখানে যাবে, পুলিশ প্রশাসন সুমোটো মামলা করবে দরকার হলে। প্রত্যেকবার ঘটনায় অধ্যক্ষ রা কাটছেন না, কিন্তু সাব্বির আলী করার ব্যাপারে তিনি এক পায়ে কাড়া। কলেজের ভেতরে বিনা হাতে বাগদেবীর আরাধনা, আর গেটের বাইরে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে পুলিশ। সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটল তা বোধহয় অতীতে কেউ কোনোদিন দেখেনি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সেখানে বাগদেবীর আরাধনা হয়। এই আবহেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনাগোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, প্রাক্তনীদের কলেজে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবে কলেজের 2 বিভাগের পরিচালন সমিতি। আমরা যাচ্ছি হলো পুরো যে ব্যাপারটা আছে সেটা একটা কোনোভাবে নিষ্পত্তি হোক। এইভাবে তো মানে পুলিশ প্রোটেকশনে কোনো কলেজ আমরা আজ পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি। উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেরোজের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছরই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে 2টি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয়। এই সংঘাতের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ করেন আইন কলেজের পড়ুয়ারা। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেবো। এটা মোহাম্মদ সাব্বির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল, পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে। মানে এইটা হলো পুজো হচ্ছে,
বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। এদিন হাইকোর্টে মামলাকারীরা অভিযোগ জানান তাদের হুমকি দিচ্ছে কিছু প্রাক্তনী ও বহিরাগত দুষ্কৃতী, অর্থাৎ মামলাকারীদেরই ফের হুমকির মুখে পড়তে হচ্ছে। আজকে এতগুলো ঘন্টা চলে গেল যে সাব্বির আলী মহিলাদের স্টুডেন্টসদের ধর্ষণ করার থ্রেটেন করলো, ধর্ষণ করবে, যে বলল সরস্বতী পুজো করতে দেবে না, তাকে এখনো অবধি অ্যারেস্ট করা হলো না। সেখানকার থানা, চারু মার্কেট থানা, একটা কোনো কেস করলো না। তো এখানে আমরা মমতা ব্যানার্জির পুলিশের ওপর কি আস্থা রাখবো? এখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। যোগেশ চৌধুরী কলেজটা মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজ, শোকেস করে রাখার মতন। সেখানে সরস্বতী পুজোর নামে আসলে মানুষের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তার কোশ্চেনটা সামনে এসে গেল। এদিন এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, নতুন কোনো অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে এবং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। যোগেশ চন্দ্র কলেজের যে ঘটনাটা বা আরো কয়েকটা ঘটনা, এখানে আধিপত্য রাজনীতি আছে। আমি আপনাকে বলছি 2018 সালের পরে পশ্চিমবাংলাতে কোনো কলেজে নির্বাচন হয়নি, অথচ কলেজের সংসদগুলো সব দখল করে রেখেছে তৃণমূলের সব ছাত্র নেতারা, যে ছাত্র নেতাদের সাথে পঠন পাঠনের সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই আধিপত্যবাদ কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন না করছেন না দিনের পর দিন, আমরা প্রশ্ন তুলছি। এবং সবশেষে আমি বলবো যে দেখুন, পঙ্কজদার ব্যর্থতা হতে পারে, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আমি অনির্বাণে কিছু বলছি না, কিন্তু একজন শিক্ষককে আমাদের এই প্যানেল থেকে যদি শয়তান বলা হয়, যে লোকটাকে আমি গত 15 বছর ধরে চিনি, যে লোকটা এই প্যানেলে আসে, যে লোকটা ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন নেই, আমি বলছি সুমনদা, আমি এই প্যানেলের তরফ থেকে একজন শিক্ষক হিসাবে ক্ষমা চাইছি পঙ্কজদার কাছে। আমি পঙ্কজদার কাছে জোর হাতে ক্ষমা চাইছি যে ক্ষমা, আমি বলেছি আমার দায়িত্বে, আমি বলেছি আমার দায়িত্বে। কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, কত বড় নির্লজ্জ, না কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, সেটাও সাব্বির আলীর বিরুদ্ধে কত অভিযোগ বড় উঠেছে, নির্লজ্জ। ববি হাকিম নিজে বলেছেন অনির্বাণ না সাব্বির আলী, ভালো করে জেনে নিন, এইখানে এই অনির্বাণ না আসলে অনির্বাণ না সাব্বির আলী। অসভ্যতামি করছেন কেন? হ্যাঁ, অসভ্যতামি আপনি যা করেছেন, তারপর ঘুমানো থেকে করতে পারবেন না। আবার বললাম, দল যদি আমায় না পাঠাতো আপনার পাশে আমি বসতাম না, বললাম তো। আর সত্যি তো, আরে এটা অনির্বাণ না সাব্বির আলী। বিশ্বনাথ দা বললেন আমি সাবির আলী হই, কি কত বড় নির্লজ্জ, মানে কোন লাজ লজ্জা নেই, সবাই ধর্ম নাম নয়। বিশ্বনাথ দা কমিউনিজমের কথা বলছিলেন। এখানে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্বয়ং ফিরহাদ হাকিম নিজে বলছেন মাননীয় মেয়র দরকার এফআইআর করে ব্যবস্থা এটা আজকে বলেননি, আসতে দিন। সেই ছাত্রী হয় তিনি এফআইআর করতে পারেন বা তার কলেজের পুলিশ তো সুমোটো তিনি করতে পারেন, পুলিশ সুমোটো করতে পারে না, আপনি করুন না, কত বড় জ্ঞান দিচ্ছেন আপনি জানেন, বিরোধীরা কথা জানেন না, পুলিশ সুমোটো করতে পারে কেন? পঙ্কজদা অধ্যক্ষ হিসেবে নয়, বিজেপি নেতা হিসেবে যা করেছেন, আবার বাজে কথা বলছে, আবার কথা বলছে, ধর্মের রাজনীতি করেছেন, ধর্মীয় পরিচয়ের রাজনীতি করেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের অধ্যক্ষদের যদি তৃণমূল নেতা হিসেবে কি করেছে এইরকম বাছা হয়, এ তো আমি বলছি অচল অবস্থা হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে। মানে এবার যেটা হবে সেটা হচ্ছে এক্ষুনি কেউ বলবেন যে স্কুলগুলোর মধ্যে সরস্বতী পুজো হয়নি, তার যারা সিদ্ধান্ত নিলেন না করার, তাদের ধর্ম কি? মারাত্মক প্রশ্ন উঠে যাবে। আমরা চাই না এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠে যাবে। এইভাবে যদি আমরা শিক্ষকদের ধর্ম বিচার করি, মারাত্মক জায়গায় চলে যাবে এরা। মানে আমি বলছি এরপরে আর পুলিশ দিয়েও সরস্বতী পুজো হবে না, মিলিটারি দিয়ে করতে হবে। না সেটাতেও হবে না, কারণ আমাদের এখানে সরস্বতী পুজোটাই তাহলে থাকবে না। প্রথম কথা, একজন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বলতে আসলে এটা কখনো বলা যায় না একজন অধ্যক্ষকে, তিনি বর্তমান হোক বা প্রাক্তন হোক, কখনো বলা যায় না অপদার্থ, কখনো বলা যায় না শয়তান। এটা যে বলছে তার নিজের পরিচয়টা পাবলিকলি দিচ্ছে, কিন্তু ছাত্রের ধর্মীয় পরিচিতি নিয়ে নোংরা আমি সমিত আসবো। আমি বলছি অনির্বাণ শব্দগুলো কি শব্দগুলো রিথিং করবে, সেটা আমি বলতে পারবো না। অনির্বাণ আমার কথা হলো, যেটা অনির্বাণ বারবার বলছে যে পঙ্কজবাবু, মাননীয় পঙ্কজবাবু
তিনি কোনো ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন। এই ছেলেটির নাম ঘটনাচক্রে সাব্বির আলী, ও নিজেই বলছে, তখন নামটা নিতে পারবে না? আরে নাম নিতে পারছে না, সে বলছে সাবির আলী কিছু করতে দিচ্ছে না। আমি তো বলছি যে সাবির আলীও চোর, পার্থ চ্যাটার্জিও চোর, মানিক ভট্টাচার্য চোর। ধর্মের কোনো ব্যাপার নেই। রাজ্যে দুটো দল আছে, একটা চোর তৃণমূল আর একটা প্রাক্তন চোর তৃণমূল। বিজেপিতে কারা আছে এখন? কারা বিজেপির নেতা? সব তো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের নেতৃত্বে সব হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে ভাষণ দিচ্ছে, সরস্বতী পুজো নিয়ে যখন দিকে দিকে নজিরবিহীন পরিস্থিতি, বহু জায়গায় প্রতিমা বিসর্জন হয়ে গেলেও সংঘাত শেষ হচ্ছে না, তখন আমিষ নিরামিষ বিতর্কে জড়ালেন তৃণমূলের আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। কে কি খাবেন তা কিনা শত্রুঘ্ন সিনহা বলে দেবেন? বাঙালির হেসেলের মেনু ঠিক করে দেবেন বিহারি বাবু তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির ইলিশ হোক কিংবা ঘটির চিংড়ি, বাঙালি মানেই মাছের হরেক পদ। কই মাছের তেল হোক কিংবা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পার্শে মাছের ঝোল, চিতল মাছের মুইঠা, চিতল কালিয়া অথবা চিতল কোপ্তা, ভেটকির পাতুরি কিংবা ফুলকপি পটল আলু দিয়ে কাতলা, তেলাপিয়া, ট্যাংরা থেকে রুই, বাঙালি মাছের নানা পদ রাঁধতে জানে, খেতে জানে, খাওয়াতে ভালোবাসে। আর সেই বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সংসদে যাওয়া শত্রুঘ্ন সিনহা কিনা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করবেন। ना आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी, और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। কে কি খাবে, কি পড়বে, কোন সিনেমা দেখবে, এটা যে কোনো ব্যক্তির নিজস্ব বিষয়। অন্য আরেকজন কেন তা ঠিক করে দেবেন? কেন বলবেন এটা নিষিদ্ধ করা উচিত, ওটা ব্যান করা উচিত? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপিকে এই প্রশ্ন তুলেই অতীতে একাধিকবার আক্রমণ করেছেন। তাহলে তাঁর দলের মুম্বাইবাসী আসানসোলের সাংসদ কেন বলছেন আমিষ নিষিদ্ধ করা উচিত? ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। সারা বছর তো আছেই, এমনকি বাঙালি দুর্গাপুজোর সময়ও কবজি ডুবিয়ে খাসির মাংস খায়, বিরিয়ানি দেখলে ঝাঁপিয়ে পড়ে, মুরগির ঠ্যাঙের প্রতি লোভী লোভী দৃষ্টিতে তাকায়। এটাই তো বাঙালির বৈশিষ্ট্য। বাঙালি স্বাধীনভাবে বাঁচে, অন্যের স্বাধীনতাকেও সম্মান করে। তাই যে যে যখন বিশেষ খাওয়া দাওয়া, পোশাক আশাক কিংবা নির্দিষ্ট কোনো সিনেমা দেখা বা বই পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়, তখন তার বিরুদ্ধে সরব হয় বাঙালি, সে যে ব্যক্তি কিংবা যে দলই হোক না কেন। আর তাই সেই বাংলা থেকে সাংসদ শত্রুঘ্ন সিনহার এহেন জ্যাঠামশাইগিরি দেখে অনেকেই হতবাক। আমি যদিও নিরামিষাশী, নিজে বহুদিন ধরে নিরামিষাশী আমি, কিন্তু আমি এটা ফরমান হিসেবে একটা সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফরমান বা একটা প্রচার আমি করতে পারি না। এটা অধিকার আমার নেই। কেননা অনেকেই আছে যারা মাছ মাংসটাই খায়। নিষিদ্ধ করে দেওয়া, আইন করে নিষিদ্ধ করে দেওয়া বা খাওয়া চলবে না এরকমটা বলা যায় না। আমিষ খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু মুষ্টিমেয় লোকের তাদের মধ্যে একটা ধারণা আছে, তাদের মধ্যে একটা প্ল্যান আছে এটা করা, কিন্তু সেটা অসম্ভব। কেন বলছি আপনার, প্রায় ৭৮% লোক ভারতবর্ষে আমিষাশী। করা যায় না, এটা আমাদের সংবিধান বিরোধী। কেউ আমিষ খেতে পারে, কেউ নিরামিষ, সেটা তার ইচ্ছা। একজনের ইচ্ছা অন্যজনের উপর চাপিয়ে দেয়া কেন? তিনি বলেছেন ঠিক যেমনটা আরএসএস বলে,
তৃণমূলের এমপি তো ঠিক আরএসএস এর সুরেই কথা বলেছেন। তার ব্যক্তিগত মত যে আমিষ নিষিদ্ধ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমি মাছ খাবো কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা, আপনি ঠিক করুন বাঙালি খাবে কি খাবে না। কে কি খাবেন, কে কি পরবেন, এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো? প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি পরবো সেটা আমি ঠিক করব। ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য, তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না। শুধুমাত্র আমিষ নিরামিষ নিয়েই মন্তব্য করে থামেননি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড জারি করে খামোশ না থেকে তাকে সমর্থন করেও দলের অস্বস্তি বাড়িয়েছেন বিহারী বাবু। यूनिफॉर्म सिविल कोड तो होना ही चाहिए देश में, किसी देश में, और इस तमाम देशवासी ही मानेंगे इस बात को। গত 27শে জানুয়ারি থেকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। তার আগে ইউসিসি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে কমিটি করেছিল সে রাজ্যের সরকার। কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় বিলের খসড়া। সেই পথে হাঁটতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটও। এই প্রেক্ষাপটে সবাইকে চমকে দিয়ে সেই ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রশংসা শোনা গেল শত্রুঘ্ন সিনহার গলায়। यूनिफॉर्म सिविल कोड तो होना ही चाहिए देश में, किसी देश में, और इस तमाम देशवासी ही मानेंगे इस बात को। लेकिन इसके अंदर बहुत फाइन प्रिंट्स हैं, इसके अंदर बहुत सारे पेच हैं, इसमें बहुत सारे लोगों का, बहुत सारे वर्क का ध्यान रखना बहुत ज़रूरी है। आप ऐसा नहीं कि अचानक एक दिन कह दोगे कि हम सिविल कोड किससे लगे कि आप वोट के लिए कर रहे हो, वोट्स के लिए कर रहे हो या चुनाव के लिए कर रहे हो। এনআরসি সিএএ থেকে ইউনিফর্ম সিভিল কোডস বারবার তীব্র বিরোধিতা করেছেন শত্রুঘ্ন সিনহার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদের ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। আসানসোলের সাংসদ যে বিষয় গতকাল তুলেছেন সেই প্রশ্ন আমাকে না করে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন। প্রথমত হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, এই শত্রুঘ্ন সিনহার অবস্থানের সঙ্গে তারা একমত কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি নীতি আছে, যে নীতিতে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সমানভাবে সম্মান দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তার কথার পরিপ্রেক্ষিতে নতুন কোনো মন্তব্য করব না।